সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী, আমি অমল ব্যাপারী। আজ আমরা বর্ষবর্ণম পাঠ্যাংশের সেই অংশ নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা এই ফ্রিতে শিক্ষা গ্রহণ করতে চাও তারা ওয়েব একাডেমিয়া পেজে ফলো করতে পারো, অথবা ইউটিউবে গিয়ে এই ওয়েব একাডেমিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে তোমরা বিনামূল্যে এখান থেকে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারবে। আর আমার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে মন্তব্য করবে, আমি পরে সেখান থেকে তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগের দিন আমাদের 6টি শ্লোক পড়ানো হয়েছিল, আজ আমরা 7ম শ্লোক থেকে আরম্ভ করব এবং শেষ অংশে আমরা টেক্সটটা শেষ করে এমসিকিউর যে ধারণা, সেই এমসিকিউ ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসা যাক আমাদের যে 7ম শ্লোক, সেই 7ম শ্লোকে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা চেষ্টা করবে সঙ্গে টেক্সট বই রাখতে। টেক্সট বই থাকলে আমার এই পড়াটা ভালো করে বুঝতে সুবিধা হবে, নতুবা শুধু শুনলে টেক্সটের সঙ্গে তোমরা মেলাতে পারবে না। সেক্ষেত্রে যদি পাশে টেক্সট থাকে, সে যে কোনো লেখকের হতে পারে, লেখক নিয়ে কোনো ভাবনা চিন্তা করা দরকার নেই, মূল টেক্সটটা হলেই হবে। যেমন দেখো, সব শ্লোক আছে বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধায়ন্তি নৃত্যন্তি সমসন্তি নদ্য গজা মত্ত গজা নদ্য ঘনা মত্ত গজা বনান্তা প্রিয়াবীনা শিখিন প্লবঙ্গা। তো এই যে শ্লোকটা, এই শ্লোকটা একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব না, শ্লোকের যে দুটি লাইন আছে, প্রথম লাইনটিতে কেবলমাত্র ক্রিয়াপদগুলো রয়েছে। ক্রিয়াপদগুলো কি কি না, বহন্তি ইত্যাদি ইত্যাদি করে সমাস সন্তি। এবং যে দ্বিতীয় লাইন রয়েছে, সেই দ্বিতীয় লাইনে রয়েছে নদ্য গজা ইত্যাদি যে সাবজেক্ট, যে কর্তা, সেই কর্তাগুলি। আমাদের যখন পড়বো বা মানে বুঝতে গেলে আমাদের শ্লোকের যে দ্বিতীয় লাইন আছে, সেই দ্বিতীয় লাইন থেকে কর্তাগুলিকে নিয়ে এবং প্রথম লাইনের যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই ক্রিয়াপদগুলিকে নিয়ে আমাদের একটি একটি করে খণ্ডবাক্য তৈরি করতে হবে। কিরকম না, নদ্য বহন্তি, ঘনা বর্ষন্তি, মত্ত গজা নদন্তি, বনান্তা ভান্তি, প্রিয়াবিহেনা ধায়ন্তি, শিখিন নৃত্যন্তি এবং প্লবঙ্গা সমাস সন্তি। তাহলে কি বলছে এখানটায়, বর্ষাকাল, এই বর্ষাকাল আসার ফলে নদীতে জল বেড়েছে। নদীতে জল বেড়েছে, আগে যে ক্ষীণ অল্প জল নদী ধীরে ধীরে বইতো, সেই নদীর জল এখন দুকুল ভরে বয়ে চলেছে। আর কি, যে বর্ষা, যে বর্ষাগুলো গ্রীষ্মে এবং সারা বছরে দেখা যায়নি, সেই ঘন কৃষ্ণবর্ণ মেঘ কেবলই বর্ষণ করে চলেছে। যারা হাতি, সেই হাতিরা কি বর্ষাকালে তাদের প্রিয় ঋতু, সেই প্রিয় ঋতু আসতে তারা গর্জন করে চলেছে। এই বনের যে প্রান্তভাগ, সেই প্রান্তভাগগুলো শোভা পাচ্ছে। এবং যারা প্রিয়াবিহীন, যাদের প্রিয়রা কার্য বা বিভিন্ন কারণে বিদেশে রয়েছে, বাড়িতে ফিরে আসতে পারেনি, তারা কেবলমাত্র তাদের প্রিয়ারই ধ্যান করছে। এবং শিখিন, যে ময়ূরগুলি, সেই ময়ূরগুলি নৃত্য করছে। এবং সমাসন্তি কারা না, প্লবঙ্গা, ব্যাঙেরা। তো ব্যাঙেরা আমরা সকলে জানি যে ব্যাঙেরা বর্ষাকালে ডাকে। তো যতদিন না তাদের পুকুরে, জলাশয়ে, বাসস্থানে জল পরিপূর্ণ হচ্ছে, ততদিন তারা তার প্রিয়াকে ডাকে না। যখনই বর্ষায় তাদের প্রজনন ঋতু হয়ে যায় বা বর্ষা পড়তে শুরু করে, তখন তারা প্রিয়ার মিলনে উৎসব হতে হয়। কি করে না, তারা ডাকতে শুরু করে এবং আশ্বস্ত হয়। এখানে সেই কথাই বলেছে, প্লবঙ্গা সমাস সন্তি। এরপরে যাওয়া যাক 8ম শ্লোকে। 8ম শ্লোকে কি বলেছে দেখো, 8ম শ্লোকে বলেছে তড়িৎ পতাকাভির অলঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহড়াবানাম বিভান্তি রূপানি বলাহকানাং রণোৎসকামিব বারণানাম। কি বলেছে না, তড়িৎ পতাকাভির অলঙ্কৃতানাম। তড়িৎ পতাকা, বিদ্যুৎ রূপ যে পতাকা, সেই পতাকা দ্বারা
অলঙ্কৃতকে সেই মেঘ, এবং গম্ভীর্ণ উদীর্ণ ছড়িয়ে পড়েছে এমন গম্ভীর্ণ মহারাবণাম, যে মহারব, সেই মহারবটা ছড়িয়ে পড়েছে, সেই রকম বিভন্তি রূপানি বলাকানাং, সেই যে মেঘ, সেই মেঘের রূপটা কেমন শোভা পাচ্ছে না কিরকম, রণোৎসক নামিব বার্নানাম, যারা যুদ্ধ উন্মুক্ত, যারা যুদ্ধ করতে ইচ্ছুক, সেই রকম হাতিদের ন্যায় সেই মেঘগুলিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে প্রথম যে শ্লোকটা রয়েছে, সেই শ্লোকটার প্রথম লাইনটা একটি মাত্র শব্দ। সেখানে কি কি রয়েছে না, তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাম, এবং অলঙ্কৃতানাম এবং উদীর্ণ গম্ভীর মহারাবণাম, দুটি মাত্র শব্দ রয়েছে। সেই শব্দ বৃদ্ধিতে এভাবে সন্ধি হয়েছে। এবং রণ যুক্ত উৎসুকামিব, এইখানে তাদের মধ্যে সন্ধি হয়েছে। আমরা যারা টেক্সটগুলো পড়বো, টেক্সটগুলো প্রায় প্রত্যেকটি শব্দের আমরা বোধশব্দ পড়বো, এবং যে শব্দগুলো সন্ধি রয়েছে সেই সন্ধি শব্দযুক্ত শব্দগুলো আমরা সন্ধি বিচ্ছেদ করা শিখবো, এবং শব্দগুলির যে সৃষ্টি, যে ব্যুৎপত্তি, সেই ব্যুৎপত্তিগুলো আমরা যেগুলো সম্ভব সেগুলো আমরা সব শব্দ অনুযায়ী শিখে নেব। দেখো, এরপরে আসছে আমরা নবম শ্লোকে। নবম শ্লোকে কি বলেছে, কচ্চিৎ প্রগীতাইব ষট পাদৌঘৈ, কচ্চিৎ প্রণীতাইব নীলকণ্ঠৈ, কচ্চিৎ প্রমতাইব বর্ণান্ধ্রৈ, বিভ্রান্তি অনেকাশ্রয় বনান্তা। এখানে আমরা আবার দেখবো যে কবি বারবার যে বনের প্রান্ত ভাগ, বনের শেষ ভাগ, সেই ভাগ যে কত সুন্দর, সেই সৌন্দর্যের বর্ণনা করেছেন। কিভাবে বনের প্রান্তভাগ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। কচ্চিৎ প্রগীতা ইব ষটপাদৌঘৈ, 6টি পদ বিশিষ্ট। 6টি পদ কাদের না, সাধারণত যে কোনো পদ্যে 6টি করে পদ থাকে। এখানে কবি বিশেষ করে 6টি পা বলতে ভ্রমণের কথা বলেছেন। আমরা দেখবো সংস্কৃতে, শুধু সংস্কৃত এই বর্ষাবর্ণম নয়, সংস্কৃত বিভিন্ন জায়গায় কাব্যগ্রন্থে আমরা দেখবো যে ভ্রমণকে ষট পদ বিশিষ্ট বলে কবি বলেছেন। কি বলেছেন, কচ্চিৎ প্রগীতাইব ষটপাদৌঘৈ, কচ্চিৎ প্রণীতাইব নীলকণ্ঠৈ, কোথাও যে ষট পদ বিশিষ্ট সেই ভ্রমরের গানে মুখর হয়ে উঠেছে। কচ্চিৎ এবং কোথাও কোথাও নীলকণ্ঠ, যার কণ্ঠ নীল, সাধারণত শিবকে নীলকণ্ঠ বলা হয়। এছাড়া আমরা দেখব যে ময়ূর, সেই ময়ূরের গলটাও থাকে নীল রঙের, এখানে কবি তাকেই নীলকণ্ঠ বলেছেন ময়ূরটিকে। তাহলে কোথাও সেই বনের প্রান্ত ভাগ নীলকণ্ঠ ময়ূরের দ্বারা নির্চুসব মুখরিত হয়ে উঠেছে, এবং কোথাও উন্মত্ত গজ, যে মদমত্ত উন্মত্ত হয়ে উঠেছে যে হাতিগুলো, সেই হাতিগুলোর দ্বারা কি পাচ্ছে, শোভা পাচ্ছে অনেকের যে আশ্রয়স্থল, তার মধ্যে ভ্রমর রয়েছে, হাতি রয়েছে, ময়ূর রয়েছে, সেই ময়ূরের আশ্রয়স্থলগুলো আমাদের কি হয়েছে না শোভা পাচ্ছে। এখানে যে রয়েছে দেখো সন্ধি বিচ্ছেদ কি রয়েছে, দেখো প্রগৃতা ইব ষটপূর্ণতা এবং নীলকণ্ঠৈ, বিভ্রান্তি অনেক আশ্রয় ন। দেখো এই বিভ্রান্তি এবং অনেকে আশ্রয় না, এর বাকি অংশ যেমন আছে সেরকম থাকবে। আমাদের মূল যে অংশ, এই অংশের মধ্যে সন্ধি হয়েছে, আমরা এগুলো খেয়াল করব। এবং বনযুক্ত অন্তা, বনান্তা, কি হয়েছে না বনান্তা হয়েছে।
এরপর আসা যাক একদম শেষ অর্থাৎ দশম শ্লোকে। দশম শ্লোকে কবি যে মনে ঐক্যতান একটা সঙ্গীতের সৃষ্টি হয়েছে, সেই সঙ্গীতের কিভাবে সৃষ্টি হয়েছে তার বর্ণনা করেছেন। কবি এখানে বলেছেন, ষট পাদতন্ত্রী মধুরাভিধানং পুলবঙ্গমোদিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গনাদই বনেষু সঙ্গীতমিবে প্রবৃত্তং। ষট পাদতন্ত্রী মধুর অভিধানং, অর্থাৎ ষট পাদ সেই ভ্রমরের মধুর যে বীণার তন্ত্রী, সে বীণার সুর, সেই সুর মিলিয়ে প্লবঙ্গ মুদ্রিত কণ্ঠতালম। কণ্ঠতাল কিরকম? তো আমরা জানি যে কোনো একটা সঙ্গীত বা ঐক্যতানের সৃষ্টি হতে গেলে অনেক কিছু লাগে, যেমন গলার স্বরও লাগে, সেরকম তবলা লাগে, হারমোনিয়াম লাগতে পারে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র না হলে সেটাকে ঐক্যতান বলা যায় না। এখানে আমরা দেখব যে কবি বলেছেন যে প্লবঙ্গ অর্থাৎ ব্যাং যে আওয়াজ করছে, যে মকমক ধ্বনি করছে, সেই মকমক ধ্বনিটা যেন কণ্ঠতাল, এবং তার সাথে কারা যোগ দিয়েছে না ষটপাদ যে ভ্রমরেরা, সেই ভ্রমরেরাদের যে শব্দ, সেই শব্দটা যেন একটা বীণার যে বীণা বাজছে সেই বীণার শব্দ, এবং মেঘ মৃদঙ্গ নাদই আবিষ্কৃতং, এবং মেঘের যে আওয়াজ, সেই আওয়াজটিকে মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ মৃদঙ্গ, একটা মাটির তৈরি বাদ্যযন্ত্র, সাধারণত কীর্তন টীর্তনে ব্যবহৃত হয়, সেই মেঘের আওয়াজটাকে মৃদঙ্গের আওয়াজের সঙ্গে তুলনা করে বলেছেন যে এইভাবে কি হয়েছে না বনে সঙ্গীতের সৃষ্টি হয়েছে। বনে যে সঙ্গীত বা যে ঐক্যতানের সৃষ্টি হয়েছে, সেই ঐক্যতানে কি করেছে না ব্যাং দিয়েছে গলা, ব্যাং গলার সুর কথা বলেছে, ব্যাং গলার যোগদান করেছে, ভ্রমর বীণা বাজিয়েছে, এবং মৃদঙ্গ বাজিয়েছে কে না মেঘ। এইভাবে সম্মিলিত প্রয়াসে বা সম্মিলিত প্রচেষ্টায় বনেতে একটা সঙ্গীতের বা ঐক্যতানের সৃষ্টি হয়েছে। এটা হলো আমাদের যে দশম শ্লোক, সেই দশম শ্লোকের পড়া। তো এর মধ্যে অনেকগুলো সন্ধি বিচ্ছেদ রয়েছে। দেখো, মেঘ মৃদঙ্গ নাদৈ যুক্ত বনেষু সঙ্গীতম যুক্ত ইব। এখানে যে সন্ধিগুলো রয়েছে সেই সন্ধিগুলো অতটা শক্ত নয়। মধুর যুক্ত অভিধানম, মধুরাভিধানম। তাহলে এই যে সন্ধিগুলো রয়েছে এবং যে কিছু উৎপত্তি রয়েছে, যে একই রকম সমার্থক শব্দ রয়েছে, সেই শব্দগুলো আমাদের দেখে নিতে হবে। আর টেক্সটের পরে আমি এরপরে যেটা আসছি যে প্রসঙ্গে, সেটা কি না এমসিকিউ নিয়ে। সাধারণত তোমরা ইতিমধ্যে অনেকেই ভোর হয়ে গেছো যে গোটা পরীক্ষাটা, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারটা, সমস্ত প্রশ্ন থাকবে এমসিকিউ। এমসিকিউ কি থাকি না আমাদের কাছে একের দেয়া থাকবে, এবিসিডি বলে লেখা থাকবে, তাদের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তরটা যে ওএমআর সিটে হবে, সেই ওএমআর সিটের সঠিক উত্তরের পাশে আমাদের টিক মারতে হবে। সাধারণভাবে কি বেশিরভাগ ছেলেমেয়েরা মনে করে যে 9-10 যে এমসিকিউ গুলো দেখে এসছে, উত্তরটা দেওয়া থাকবে, সেখান থেকে উত্তরটা নিয়েই আমাদের উত্তর করতে হবে, জাস্ট টিক মারা। তাই সংস্কৃতের যে 11 যে সিলেবাস, সেই সিলেবাসে সাধারণ যে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো থাকছে। এছাড়াও অনেকগুলো নতুন টাইপের এমসিকিউ গুলো আমাদের করতে হবে। অর্থাৎ সোজা বলতে গেলে আমরা যতটা ভেবেছিলাম যে এমসিকিউ গুলো যতটা সহজ হওয়ার কথা, সেইগুলো অতটা সহজ হবে না। আমি একটার পর একটা এমসিকিউ কিরকম হয় বা কিরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু সমস্যা সাপেক্ষ হলেও তোমরা ধরে বোঝবার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজে বা কমেন্টে জানাতে পারো, আমি এটা নিয়ে দ্বিতীয়বার আমি আলোচনা করব। যেমন হয়, আমরা যেটা বলছিলাম যে আমরা যে এমসিকিউ গুলো করে এসেছি, ঠিক আছে, সেই এমসিকিউ গুলো একরকম হতে পারে। যেহেতু আমরা বর্ষবর্ণম পড়েছি, বর্ষবর্ণমের একটা সোজা একটা প্রশ্ন করা যাক, যে এইগুলো হবে। যেমন রামায়ণের রচয়িতা, একের থাকবে এ বি সি ডি, ব্যাসদেব, বাল্মীকি,
দেখো, তো এই যে উত্তরগুলো রয়েছে সাধারণত আমরা এগুলো করে এসেছি। আমরা যেখানে উত্তর থাকবে সেখানে এ বি সি ইত্যাদি থাকবে, তার আমরা এর জায়গায় বা এরকম করে আমরা ফিল আপ করবো। এইগুলো করে এসেছি, আর যেগুলো করে আসিনি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো বেশি করে। এইটাকে আমরা বলছি সাধারণ এমসিকিউ। এরপরে আসা যাক শূন্যস্থান ধর্মী এমসিকিউ। তো এগুলো যেমন সাধারণ গেল, শূন্যস্থান ধর্মীয় একই রকম হতে পারে। রামায়ণের রচয়িতা হলেন, এরকম করে শূন্যস্থানে দেওয়া থাকবে। যে উত্তরটা ঠিক হবে সেই উত্তরটা আমাদের লিখতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেটা নিয়ে সমস্যা বা যেটা একটু বুঝতে হবে সেটা কি না, আমরা সাধারণত ইংরেজিতে 7-এ বা 6-এ রিঅ্যারেঞ্জ করেছি, অর্থাৎ যে ঘটনার যে ক্রম সেই ঘটনার ক্রমগুলো আমরা সাজিয়েছি। একই রকম ভাবে আমরা একটা প্রশ্ন করা যায়, প্রশ্ন নিয়ে আলোচনা করা যায়। যেমন দেখো, প্রশ্নটা হলো এরকম, সংক্ষেপ করি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমাদের এই যে চারটে স্টেটমেন্ট রয়েছে, চারটে স্টেটমেন্ট আমাদের কোনটা আগে হবে কোনটা পরে হবে এইটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এই যে চারটে অপশন থাকবে এ বি সি ডি এরকম দেওয়া থাকবে, আমাদের এইভাবে 1 3 2 বা 4 3 2 1 এইভাবে দেওয়া থাকবে। আমাদের যেটা করতে হবে, এইগুলো দেখে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু উত্তরগুলো খুঁজে পাবো না। এখানে যখনই আমরা এগুলো যখন বেশি করে দেখতে যাব তখনই আমাদের মাথায় 1 2 3 যে রোমান হরফ রয়েছে সেগুলো মাথায় ভুলে যাবে। সেক্ষেত্রে আমাদের এর সাথে প্রশ্নগুলোর সঙ্গে আগে দেখতে হবে যে কোনটা আগে হতে পারে, এইটা না এইটা না এইটা না এইটা। যদি আমাদের আলোচনা করা যায় যে দেখবে প্রথমে কি রয়েছে না 1 2 3 4 এগুলো থেকে আমাদের যেটা সবচেয়ে প্রথমে আসবে সেটাকে আমাদের বেছে নিতে হবে। দেখবে এইটা আসবে সর্বপ্রথমে, আকাশ মেঘ দ্বারা আচ্ছাদিত। তারপরে কি আসবে, মেঘ বিদ্যুৎ দ্বারা অলঙ্কৃত, মেঘ দিয়ে বাতাস বইছে, ব্যাঙরা সুস্থ হচ্ছে। তারপরে দেখবে এইটা আসবে, তারপরে তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে 1 3 2 4 এর সঙ্গে কোনটা মিলছে, 1 3 2 4। আমাদের এই যে সি এর ঘর, সেই সি এর ঘরে গিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এইটা হলো ঘটনার ক্রম অনুসারে। এর একরকম গেল, আরেকটা রয়েছে তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি চিহ্নিত করো। মনে করো একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, একটা প্রশ্ন ডাইরেক্ট যাই, বর্ষাকালে বনের মধ্যে সঙ্গীত শুরু হয়েছে, এটা হলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তাহলে এই স্টেটমেন্টটা থেকে আমাদের কি রয়েছে, তার সঙ্গে এবিসিডি করে কি লেগে থাকবে, বলা যাক হাতিদের কণ্ঠোচ্চারিত তালে 1 নাম্বার, 2 নাম্বার ভ্রমরূপ বাদ্যযন্ত্রের মধুর সুরে,
3 নম্বর ভ্রমরূপ বাদ্যযন্ত্রের খোল সদৃশ শব্দে, 4 নম্বর প্রবঙ্গদের কণ্ঠতালে। এই যে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার এগেইনস্টে 4টে অপশন দেওয়া রয়েছে। আমাদের কি করতে হবে, আমাদের এই অংশে যে কোনটা ঠিক কোনটা ভুল, এইভাবে আমাদের উত্তরগুলো করতে হতে পারে। এমন হতে পারে, দেখো একটা প্রশ্ন রয়েছে যে 1 সঠিক, এই অপশনে 1 সঠিক, 2 3 4 ভুল। আবার এরকম দেওয়া থাকতে পারে 2 ও 4 সঠিক এবং 1 এবং 3 ভুল। সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটার ভালো করে বুঝে নিতে হবে যে কিভাবে আমরা উত্তরটা করব। আবার বলছি যে আমাদের কিন্তু উত্তর এইভাবে দেওয়া থাকবে যে অপশানে কি আমরা উত্তরটা পেয়ে যাবো প্রশ্নের পরে, এরকম দেওয়া থাকবে যে যে স্টেটমেন্টগুলো রয়েছে যে 1 হয়তো ঠিক হতে পারে, 2 ঠিক হতে পারে, সেক্ষেত্রে একটা যে অপশনটা দেওয়া থাকবে 1 এবং 2 ঠিক, 3 এবং 4 ভুল। এইভাবে আমাদের উত্তরগুলো বেছে নিয়ে করতে হবে। এগুলো যদি প্রশ্ন না দেখা হয় বা এইগুলো কোনো স্যার, কোনো টিউশনি স্যার, কোনো ক্লাসের স্কুলের টিচার সেটা কখনো বলে দিতে পারবেন না যে এর উত্তরটা এটা হবে। প্রশ্ন অনুসারে, অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে বরাবর সাধারণত সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করে তারা একটা ব্যাপার বোঝে, বা আমরাও হয়তো বলে থাকতাম এক সময় যে সংস্কৃতে অনেক প্রশ্ন এবং উত্তর স্যাররা সাজেশন দিতে পারেন, যে সাজেশনগুলো ছেলেমেয়েরা কমন পেতে পারে। কমন যে বিষয়টা, এখানে এমসিকিউতে কোনো রকম কমনের কোনো রকম সম্ভাবনা নেই। আমি আবার বলছি, এই এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে এখানে কোনো রকম কমনের সম্ভাবনা নেই। এমনও হতে পারে যে 10 বছর 12 বছর ধরে প্রশ্ন হচ্ছে, একটাও প্রশ্ন রিপিট হয়নি। এখানে যে প্যাটার্নগুলো করা আছে এক্ষেত্রে সেটা সম্ভব। একটা প্রশ্নই যে 2 বছর 3 বছর 5 বছর বাদে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম, আরেকটা হচ্ছে স্তম্ভ মিলিয়ে আমাদের উত্তর করতে হবে। স্তম্ভ কিরকম, দেখা যাক এটা একটা প্রশ্ন। রামায়ণ শ্লোক কাণ্ড 4 অধ্যায়। সেখানে আমাদের এইভাবে প্রশ্নটা আসতে পারে, এ বি সি ডি। যেমন এই চারটে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের অনেক কিছু অপশন থাকতে পারে। যেটা বলছিলাম যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এই যে প্রশ্নগুলো যা থাকবে সেখান থেকে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে। আমাদের কি করতে হবে না, আগে সঠিক উত্তরটা বার করতে হবে। রামায়ণ শ্লোক কটি, রামায়ণের শ্লোক সংখ্যা হলো 24,000। কাণ্ড কটি, 7টি। রামায়ণের অধ্যায় সংখ্যা কত, 500। রামায়ণকে কি বলা হয়, চতুর্বিংশতি সংহিতা। কেন না, এখানে 24,000 শ্লোক আছে বলে। তাহলে আমাদের এখানে যত রকম দেওয়া থাকে না কেন অপশনগুলো, সেই অপশনের মধ্যে আমাদের গিয়ে লাভ নেই।
অপশন যদি দেখতে যাই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমাদের এখান থেকে যে এইভাবে যে স্তম্ভ মিলিয়ে আমরা কি দেখবো না, যেখানে রয়েছে 1 ডি 2 সি 3 বি 4 এ, আমাদের সেই অপশনটা গিয়ে আমাদের টিক মেরে আমাদের ফিল আপ করতে হবে। এটা হলো কি না, এটাই বলছে স্তম্ভ মিলিয়ে আমাদের এমসিকিউ করতে হবে। তাহলে এখানে কিন্তু সরাসরি আমরা এখানে উত্তরটা পাবো না, বা একটা বাক্যে বা একটা শব্দে আমাদের উত্তর থাকবে না। আমাদের স্তম্ভগুলো মিলিয়ে উত্তরগুলো করতে হবে, তারপরে আমরা এই প্রশ্নগুলো দেখতে যাবো। নতুবা যদি আমরা এই প্রশ্নগুলো এবিসিডি প্রশ্নগুলো নিয়ে ভাবতে যাই যে কোনটা হতে পারে, তাহলে হয় আমরা আন্দাজে লিখতে হবে, ঠিক আছে, আন্দাজে লিখলে লাগতেও পারে। কিন্তু যদি সঠিকভাবে উত্তর করতে হয়, আমাদের এইভাবে স্তম্ভগুলো আগে রাফে করে নিতে হবে আমাদের কোশ্চেনে। তারপর তার যে উত্তরটা বেরোচ্ছে, যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা দেখবো আমাদের এর সঙ্গে, বির সঙ্গে, সির সঙ্গে কিংবা ডির সঙ্গে মিলছে। এইভাবে তারপরে আমরা তার এগেনস্টে আমরা ওই মার্কশিটে আমরা টিক মারবো। এইভাবে তার উত্তরটা, এতগুলো প্রসেস ফলো করলে এই স্তম্ভ জাতীয় যে এমসিকিউ গুলো আসবে, সেই এমসিকিউ গুলো আমরা করতে পারবো। যে হ্যাঁ, এমসিকিউ গুলো নিয়ে বললাম, আর একটা বিষয় বলা হয়নি, সেটা কি না, বিবৃতির থেকে সঠিক বিকল্পটা চিহ্নিত করতে হবে। এটা আমি লিখে দেখাচ্ছি। যেমন বিবৃতি রইল, এই হলো বিবৃতি। যেটা বলছিলাম, তাহলে আমাদের একটা প্রশ্ন মনে করো, বিবৃতি দেওয়া থাকবে, ওগুলো বর্ষাকালে বাতাস শীতল। বাতাস শীতল, তার কারণটা কি? দেখো, কারণটা আমাদের বইতে যেগুলো পড়ানো থাকবে, সে তার কাছাকাছি প্রায় প্রত্যেকটা কারণই থাকবে কাছাকাছি, বইয়ের সঙ্গে রিলেটেড। এটা নয় যে বইতে দেওয়া থাকবে না সেরকম কোনো প্রশ্ন থাকবে। বাতাসে কুটকুট রয়েছে, বাতাসে মিশেছে কেতকী, বাতাসে মেঘ থেকে বেরোচ্ছে, বাতাস রয়েছে সমুদ্র দিক থেকে প্রবাহিত। তাহলে এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে বিষয়টাই আমাদের টেক্সটে থাকবে। তাহলে আমাদের বেছে নিয়ে যেতে হবে যে বিবৃতিটা মূল কারণ কোনটা। সেক্ষেত্রে আমরা দেখবো যে বাতাস মেঘ থেকে বেরিয়ে আসছে বলে আমাদের এই যে বাতাসটা শীতল বলে মনে হয়। এক্ষেত্রে আমাদের যে সি অপশন থাকবে, সি অপশনে গিয়ে আমাদের ক্লিক করে উত্তর দিতে হবে। তো আমাদের যে বর্ষা বর্ণম পাঠ্যাংশ, এটা আমরা দুটো ক্লাসের মাধ্যমে শেষ করলাম। তোমরা সকলেই বিনামূল্যে শিক্ষা গ্রহণ করার জন্য তোমরা ইউটিউবে যাবে, সেখানে ওয়েব একাডেমিয়া যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, তোমরা বিনামূল্যে যেমন এই শিক্ষাটা পাবে, তারপরে আমাদের যারা শিক্ষক রয়েছেন, যারা এই ওয়েব একাডেমিয়া বিনামূল্যে তোমাদের কাছে শিক্ষাটা পৌঁছে দিচ্ছেন, তারা অনেকটা অনুপ্রাণিত হবেন। এবং তোমরা পারলে নিজেরা দেখো, হ্যাঁ,
সাবজেক্ট বা সব ক্লাস সমান প্রিয় হবে না। আমিও প্রথম প্রথম ক্লাস নিতে গিয়ে একটু অস্বস্তি বোধ করতাম। তো যে ক্লাসগুলো ভালো লাগছে সেই ক্লাসগুলো দেখো, তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক ভিডিও শেয়ার করো এবং তাদেরকেও বলো। তাহলে কি হবে, একদিন আমরা বিনামূল্যে, বিশেষ করে যাদের দরকার হয়েছে, যারা টিউশন যেতে পারে না বা অনেকেই হয়তো স্কুলে যেতে পারে, অনেক ব্যাপার থাকে, বুঝতে পারবে, সেক্ষেত্রে অনেক বিষয় নিয়ে তারা এই বিনামূল্যে ওই ইউটিউবে গিয়ে তারা শিখতে পারবে। আর পরিশেষে বলি যে ওয়েব একাডেমির যে কর্ণধার পার্থপ্রতিম স্যার, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা জায়গায় প্ল্যাটফর্মে আমাকে শিক্ষাদানের সুযোগ করে দিয়েছে এবং তোমরাও শিক্ষা পাচ্ছ, এই জন্যে তাকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো শেষ হলো, আসি তাহলে।